আসসালামু আলাইকুম। মেডিভার্সে সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি ডাক্তার চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব, বর্তমানে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, শেরেবাংলা নগরে অবস্থিত। সরকারি পর্যায়ে বাংলাদেশের সর্বোচ্চ নিউরোসায়েন্সের যে প্রতিষ্ঠানটি। একটা ছোট্ট শিশুর গল্প। শিশুটির বয়স 23 মাস, নাম রাইয়ান। ও একটি বিরল জটিল রোগে ভুগছিল, যে রোগটাকে আমরা বলি স্পাইনো মাস্কুলার অ্যাট্রফি, সহজ করে আমরা বলি SMA। এটা 3টা টাইপ আছে, টাইপ 1, 2 এবং টাইপ 3। একটু লক্ষণটা যদি বলে ফেলি তাহলে একটু সহজ হয়। স্বাভাবিকভাবে একটি শিশুর জন্ম হলো, সেটা নর্মাল হতে পারে অথবা সিজারিয়ান সেকশনের মাধ্যমে হতে পারে। শিশুটি স্বাভাবিকভাবে আরও 8টা-10টা বাচ্চার মতো জন্মের প্রথমে কান্নাকাটি করলো, মায়ের বুকের দুধ খেতে শুরু করলো, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে এই বয়সে শিশুটির ঘাড় শক্ত হওয়ার কথা। সাধারণত আমরা 3 থেকে 4 মাসের মধ্যে ঘাড় শক্ত হওয়া শুরু করতে দেখি। শিশুটির ঘাড়টা অতটা শক্ত হচ্ছে না, একটু নরম হয়ে আছে। আমরা বলি ফ্লপি বেবি, ফ্লপি চাইল্ড বলি। শিশুটি একটু নরম, তুলতুলে। 6 থেকে 7 মাসের মধ্যে শিশুটি বসে যাওয়ার কথা। ও ঠিক মতো বসতে পারছে না, ধরে রাখলে কেমন করে পড়ে যাচ্ছে। 9-10 মাস বয়সে শিশুটির হামাগুড়ি দেওয়ার কথা, 10 মাসে একটু ধরে ধরে দাঁড়িয়ে যাওয়ার কথা। শিশুটি এই কাজটা করছে না। অন্য দিক থেকে শিশুটি ভালো, অন্য 8টা-10টা বাচ্চার মতোই দেখতে শুনতে ভালো, শারীরিক বৃদ্ধিটা সুন্দর হচ্ছে। তখনই সন্দেহ জাগলো যে ব্যাপারটা কি, শিশুটি কথা বলছে না ভালো মতো, অল্প কিছু শব্দ করছে, হাত পা নাড়াচ্ছে কিন্তু বসতে পারছে না, ঘাড়টা এখনও নরম। তখন এই বাচ্চাটাকে নিয়ে তার বাবা মা চিকিৎসকের শরণাপন্ন হলো। তার আগে বলে রাখা ভালো, রাইয়ানের জন্ম মানিকগঞ্জে। আমরা বলি নন কনসিঙ্গুয়েন্স প্যারেন্টস, মানে বাবা মা আত্মীয়তার মধ্যে কোনো বিয়ে হয়নি। এটা জানার উদ্দেশ্য এটাই যে জিনগত সমস্যাগুলো বা বংশগত কিছু রোগ আছে যেগুলো আত্মীয়তার বন্ধনের মধ্যে যদি বিয়েটা হয়, যেমন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এর মধ্যে এই রোগটার প্রকোপটা বেড়ে যায়। বিশেষ করে রিসেসিভ জিন আক্রান্ত বাবা এবং মা থেকে যেই সন্তানটি পুরোপুরি জিনটা নিয়ে প্রকাশ পায়, মানে মায়ের থেকে একটা জিন, বাবার থেকে একটা জিন, রিসেসিভ জিন, বাচ্চাটার সেই প্রকট আকারে জিনটা ধরা পড়ে এবং রোগটা দেখা যায়। জিনগত রোগে এটা একটা বৈশিষ্ট্য। তো এই বাচ্চার বাবা মা আগে থেকে সম্পর্কযুক্ত ছিল না এবং জন্মের পরপর কান্নাকাটি করেছে, তার মানে প্যারেন্টাল অ্যাসফিক্সিয়ার কোনো হিস্ট্রি ছিল না। এমত অবস্থায় যখন চিকিৎসকের কাছে গেলেন তারা, চিকিৎসক সন্দেহ করলেন যে তার এই রোগটা হতে পারে। তখন তারা নিউরোসায়েন্স হসপিটালে পাঠিয়ে দিলেন আমাদের প্রফেসর নারায়ণ শাহ স্যারের আন্ডারে। এবং এখানে আমাদের আরও একজন অভিজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, শেখ আজিমুল হক স্যার। ওনাদের একদম নিবিড় তত্ত্বাবধানে আমরা তার রোগটা ধরা শুরু করলাম। এবং প্রথম থেকে আমাদের আরও একজন চিকিৎসক, যিনি আসলে নেপথ্য নায়ক বলবো, ডক্টর জুবাইদা পারভিন, জুনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট। ওনাদের ঐকান্তিক ইচ্ছায় আসলে এই রোগটা ধরা পড়েছে এবং আমরা চিকিৎসা পর্যন্ত যেতে পেরেছি। শিশুটির রোগটা ধরা পড়তে আসলে 1 বছরের উপর চলে গেছে আমাদের, কারণ ও তো এসছেই তখন। এবং তারপর যখন আমরা এই যে জেনেটিক টেস্টিংগুলো, কিন্তু আমাদের বাংলাদেশে এখনও সব জায়গায় এটা অ্যাভেলেবেল না। আমাদেরকে এই স্যাম্পলগুলো নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ, এগুলো রেফারেন্স ল্যাব আছে, ওখান থেকে আমাদেরকে এই জেনেটিক টেস্টিংগুলো করে নিয়ে আসতে হয় এবং সেখানে জিনের সমস্যাটা SMA টাইপ 1 ধরা পড়ে। এখন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আমরা জিন থেরাপি প্রয়োগ করেছি নিউরোসায়েন্স হসপিটালে এবং বাংলাদেশের মেডিকেল ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিশু বলেন বা বয়স্ক বলেন, প্রথমবারের মতো জিন থেরাপিটা প্রয়োগ করা হলো। বলে রাখা ভালো, এটা কিন্তু একটা রিসার্চ মলিকুল। পুরো পৃথিবীতেই কিন্তু এই চিকিৎসার খুব বেশি বয়স না। যেমন যেই থেরাপিটা আমরা দিয়েছি রাইয়ানকে, এইটাও কিন্তু 2013-তে এই রিসার্চ মলিকুলটা এসছে, 2015-তে এটা আমেরিকার বাজারে এসছে, FDA অ্যাপ্রুভাল পেয়েছে। তারপর থেকে এটা সফলভাবে প্রায় 2300 বাচ্চার উপরে প্রয়োগ করা হয়েছে কমার্শিয়ালি। এবং নোভার্টিস কোম্পানি ওষুধটা এনেছে। বলে রাখা ভালো, তাদের একটা সোশ্যাল কমিটমেন্ট এবং তাদের একটা গ্লোবাল প্রজেক্টের আন্ডারে প্রতি মাসে তারা র্যান্ডম লটারির মাধ্যমে 2টা শিশুকে পুরাপুরি, আমরা যেটা বলি ফ্রি অফ কস্ট, কোনো খরচ ছাড়াই এই ওষুধটা প্রয়োগ করে থাকেন। আমাদের ভাগ্য ভালো যে ডক্টর জুবাইদা পারভিন ম্যাডাম এবং আমাদের শেখ আজিমুল হক স্যার এবং নারায়ণ স্যারের তত্ত্বাবধানে আমরা এই লটারিটা ধরতে পেরেছি। 3টা শিশুকে নিয়ে আমরা আগিয়েছিলাম।
ভাগ্যগুণে এই শিশুটি পেয়ে গেল। ও এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। ওর সাথে আমি গতকালও কথা বলেছি, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। খুবই হাসি খুশি একটা বাচ্চা এবং খুব লাজুক। ও যখন দেখেছে এতজন আসছে ওর খোঁজখবর নিতে, ও ওই জিনিসটা বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা ওর ব্যাপারে খুবই আশাবাদী এবং সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই উন্নতিগুলো পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই হয়তো তার মাথাটা আস্তে আস্তে শক্ত হবে, আর আরও কিছুদিন গেলে সে হয়তো আবার হাঁটতে পারবে সুন্দর করে। চিকিৎসা না করলে নির্ঘাত মৃত্যু, এবং 2 বছর পরে আসলে বাচ্চাগুলো খুব বেশি দূর আগাতে পারে না। SMA এই টাইপ 1 নিয়ে আমরা খুব বেশি দূর যেতে দেখি না। আর একটু ছোটো করে বলে ফেলি, এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 3টা টাইপ আছে। তো টাইপ 1-এর বাচ্চাগুলো খুব প্রকটভাবে প্রকাশিত হয়। এই বাচ্চাগুলো কখনো বসতেই পারে না। আমরা এদেরকে বলি নন সিটার, কখনো ওরা বসতেই পারে না এই জীবনে, এরপরে তো খারাপ হয়ে যায়। টাইপ 2-দেরকে আমরা বলি যে সিটার, মানে বসতে পারে বাট নন ওয়াকার, হাঁটতে পারে না, কখনোই তারা আর হাঁটার মতো সৌভাগ্য অর্জন করে না। আর টাইপ 3টা একটু মাইল্ড, মানে প্রকাশটা একটু কম হয় এই জিনের। সেক্ষেত্রে দেখি যে এই রোগীগুলো বেঁচে যায় কিছুদিন পর্যন্ত, কিছু বছর, এবং তারা হাঁটতে চলতে পারে সাহায্যের মাধ্যমে। প্রথম কথা, অনেকে তো বুঝে না, বুঝে ওঠার আগে শিশুটি কোনো না কোনোভাবে হয়তো হারিয়ে যায় আমাদের মাঝখান থেকে। তবে ভালো দিক হলো নিউরোসায়েন্স হসপিটাল যেহেতু একটি রেফারেন্স হসপিটাল, আমরা বলি টার্সিয়ারি লেভেল হসপিটাল, পুরা দেশের সব জায়গা থেকে যারা সন্দেহ করে বাচ্চাগুলোকে এখানে পাঠিয়ে দেয়। সেই হিসেবে আমাদের এখানে সন্দেহজনক প্রায় 50 জন শিশুকে আমরা এই পর্যন্ত পেয়েছি। তার মধ্যে 30 জনকে নিয়ে আমরা অনেক দূর আগাতে পেরেছি। 10 জনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ডায়াগনোসিস হয়েছে যে তাদের SMA জিনটা আছে। আমাদের এই জিন থেরাপি দেওয়ার পরে অনেকেই আগ্রহ প্রকাশ করছে, অনেকেই বলছেন যে এই ধরনের শিশু তারাও দেখেছেন। যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, মাস 4 আগে 3 মাসের একটা বাচ্চা আমার হাতে এসেছিল এবং ভেন্টিলেটরে, আমি যেহেতু পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ারে প্র্যাকটিস করি, ভেন্টিলেটরে চলে গিয়েছিল বাচ্চাটা। ভেন্টিলেটর মানে শ্বাস প্রশ্বাসের যে যন্ত্র দিয়ে নিঃশ্বাস নেওয়াতে হয়। এবং 7 দিন পরে তারা যখন নিশ্চিত হলেন যে এটা SMA এবং টেস্টের রিপোর্ট আমরা পেয়ে গিয়েছিলাম, বাবা মা মেনে নিয়েছিল এবং আমাকে বলেছিল যে স্যার, যেহেতু কোনো চিকিৎসা আমাদের দেশে নাই এবং লাইফ সাপোর্ট আমরা কতদিন রাখবো, ওনারা মেনে নিয়েই সন্তানটিকে নিয়ে গিয়েছিল। তো সেগুলো আসলে অনেক দুঃখের ইতিহাসের সাক্ষী আমরা। সুস্থ হওয়ার সম্ভাবনা শতভাগ থাকে, কারণ জিন থেরাপিটা এমন একটা জিনিস, ত্রুটিপূর্ণ যেই জিন সেটাকে আমরা রিপ্লেস করছি কিভাবে? অ্যাডিনো ভাইরাসের মধ্যে আমরা কিছু সুস্থ জিন ইঞ্জিনিয়ারিং করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা ভালো কিছু জিন এই ভাইরাসগুলো অ্যাডিনো ভাইরাসের মধ্যে আমরা ইনকর্পোরেট করে দিচ্ছি। মনে করছি যে অ্যাডিনো ভাইরাসের একটা ক্রোমোজোমাল রিং, এটার মধ্যে আমরা একটা ছোট পিস আমরা যুক্ত করে দিচ্ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে। এই ভাইরাসগুলো যখন শরীরে ঢুকে যাবে, আমরা কিন্তু জিন থেরাপি যে মানে মজার জিনিসটা হলো, আমরা কিন্তু ওই শরীরে এক অর্থে ভাইরাস ঢুকিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস, লক্ষ বিলিয়ন কপিস অফ ভাইরাস। এগুলো আমরা শরীরে ঢুকিয়ে দিয়েছি। এগুলো নার্ভ সেলগুলো, নার্ভ বডিতে অ্যান্টিন হট সেল যাবে, গিয়ে ওখানে যখন আমরা বলি যে ভাইরাসটা ডিসইন্টিগ্রেট করে, মানে ভাইরাস মেমব্রেন থাকে, মেমব্রেনটা ক্ষয়ে যায়, তখন ভাইরাসের ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে সেটা হচ্ছে গিয়ে শরীরের কোষ, মানে মানব শরীরের কোষের ভিতরে ঢুকে যাচ্ছে। এবং স্নায়ুর যে কোষগুলো, সেই কোষগুলোর বডির মধ্যে যখন ঢুকে যাচ্ছে, এরা সুস্থ প্রোটিন তৈরি করা শুরু করলো, S7 প্রোটিন তৈরি করা শুরু করলো। কিছু দিনের মধ্যে, কিছু সপ্তাহ, কিছু মাসের মধ্যেই সুস্থ প্রোটিনগুলো এসে এই নার্ভটাকে, যে প্রায় মুমূর্ষু একটা নার্ভ ছিল, এটাকে বাঁচিয়ে তুলবে। এবং এই নার্ভটা একবার বেঁচে গেলে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। না, উপায় নাই, আগের থেকে বলা যাবে না। যদি SMA কোনো বাচ্চা, কোনো সন্তান যদি কোনো ঘরে জন্মগ্রহণ করেই ফেলে, তার মানে বুঝতে হবে এই জিনটা সে বাবা এবং মা থেকে পেয়ে এসছে, তাই না? প্রচ্ছন্ন দুটো জিন এসে প্রকট জিন হিসেবে প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে এই বাচ্চার পরবর্তী আরও যদি বাচ্চা তাদের হয়, সেই ঘরে তাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যেমন আমরা বলি 25% সম্ভাবনা থাকবে, পরবর্তী সন্তানের ক্ষেত্রে 25% সম্ভাবনা থাকবে সেও একজন SMA শিশু হয়ে জন্মাবে। 50% সম্ভাবনা থাকবে যে তার মধ্যে একটা প্রচ্ছন্ন জিন চলে আসবে কিন্তু প্রকাশ হবে না। আর 25% সম্ভাবনা থাকবে সুস্থ বাচ্চা। এগুলো আমরা বলি রিসার্চ মলিকিউল, এগুলো নিয়ে তো আসলে
22 কোটি টাকার একটা কথা উঠে গিয়েছে, কিন্তু আসলে কি এগুলো বিলিয়ন বিলিয়ন ডলার এগুলোর পিছনে খরচ হয়ে আসছে। এগুলো ধরেন এক একটা প্রজেক্ট 10, 15, 20 বছর আগে থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে। এই ভাইরাসগুলো ডেভেলপ করতে অনেক বছরের পরিশ্রম, অনেক মানুষের পরিশ্রম, অনেক সায়েন্টিফিক ইনস্টিটিউটের এখানে কিন্তু কি বলবো অংশগ্রহণ। 22 কোটি টাকা যেটা আমরা বলছি, এখনও পর্যন্ত এই একটি চিকিৎসা পরিপূর্ণ ডোজ একটা সন্তানকে দিতে এরকম খরচ লেগেছে। যেমন এই ওষুধটা কিন্তু বাংলাদেশে রেজিস্টার্ড কোনো ওষুধ না এখনও পর্যন্ত। বিশেষ ব্যবস্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাহায্যে এই ওষুধটা নোভার্টিস নিয়ে এসছে বাংলাদেশে। স্বাভাবিকভাবে এটার কিন্তু ট্যাক্সই আসবে 1 কোটি টাকা। এগুলো সব ব্যবস্থাপনা করা, ম্যানেজ করা হয়েছে। মানে 22 কোটি টাকার কথা এভাবে উঠেছে, এটা আসলে দিতে হলে 22 কোটি টাকা মূল্যের একটা ওষুধ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা কিন্তু 22 কোটি টাকা কেউ পে করেছে, কেউ যে এটা ব্যয় করেছে ব্যাপারটা তা না। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে নোভার্টিস কোম্পানি তাদের সোশ্যাল কমিটমেন্টের অংশ হিসেবে তারা গরিব দেশগুলোতে প্রতি মাসে 2টা করে শিশুকে, এই গরিব শিশুকে, এই যারা অসমর্থ, গরিব বলবো না কারণ বড়লোকদেরও এটা আসলে সামর্থ্যে কুলাবে না এত দামি ওষুধ, মানে যারা পারছে না তাদেরকে তারা এই সুযোগটা দিচ্ছে। প্রথম হচ্ছে এটা তো প্রথমবারের মতো বাংলাদেশে হলো। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আবারও এনরোল করব, আবারও যদি লটারিতে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাই। যেমন পার্শ্ববর্তী কিছু দেশ আছে, ইন্ডিয়া, তারপরে ফিলিপাইন, থাইল্যান্ড, ওরা কিন্তু অনেক আগের থেকে এই লটারিগুলোতে অংশগ্রহণ করছে। ফিলিপাইনে সম্ভবত প্রায় 30টা শিশু পেয়ে গিয়েছে। তো আমরা যখন আরও বেশি বেশি শিশুদেরকে এই রোগটা ধরতে পারবো এবং এই লটারির মধ্যে অংশগ্রহণ করতে পারবো, তখন আমাদের শিশুদের এই বিনামূল্যে এই চিকিৎসা পাওয়ার সুযোগ বেড়ে যাবে। তারপরেও কথা হচ্ছে যারা সামর্থ্যবান তারা নিতে পারবে কি না। এখনও পর্যন্ত বাংলাদেশে ওই রকম অবস্থায় আমরা আসিনি, কিন্তু এগুলো তো রিসার্চ মলিকিউল, এগুলো দেখা যায় 5 বছর 10 বছর পরে একটা সময় তো এগুলো কস্ট কমে আসে। যে কোনো ওষুধ, আমরা যে ওষুধটা আজকে 1000 টাকায় কিনছি, সেটাও 20 বছর আগে প্রথম যখন মার্কেটে আসে তখন কিন্তু এই 1000 টাকা ছিল না, তখন ওটার কষ্ট হয়তো 20,000 টাকা ছিল। কিন্তু ব্যাপক হারে ব্যবহারের কারণে এগুলো যখন মার্কেটে চলে আসে, হাজারে হাজার তৈরি হয়, উৎপাদন ব্যয়টা কমে আসে, ট্যাক্স কমে আসে, তখন এগুলো ওষুধ কমে আসে। যেমন এমন হতে পারে যে যেটা আজকে 22 কোটি টাকার মতো মূল্যবানের একটা ওষুধ, সেটা হয়তো একটা সময় 1 কোটি টাকায় নেমে আসবে। 1 কোটি টাকা দিয়ে ওষুধ দেওয়ার মতো কিন্তু অনেক মানুষ তখন থাকবে। আমাদের চেষ্টা থাকবে আরও বেশি বাচ্চাদেরকে এই লটারির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাটা নিশ্চিত করা যায় কিনা, কারণ প্রতি মাসে 2টা করে ভাগ্যবান শিশু এই ওষুধটা পাবে। যেমন আমাদের আরও কিছু এসএমের বাচ্চা আছে, আমরা তাদেরকে উৎসাহ দিয়ে এখন তাদেরকেও চেষ্টা করছি এনরোল করানোর জন্য। এছাড়া সরকারের বিষয়টা হচ্ছে দুঃখিত, সরকারের বিষয়টা হলো সরকার যদি ওষুধের ট্যাক্সগুলো কমিয়ে দেয় অথবা মওকুফ করে দেয়, তখন কিন্তু খরচ কমে আসবে। বা যে কোম্পানি তৈরি করছে তারা যদি তাদের পক্ষ থেকে খরচ কমিয়ে দেয়, তখন খরচ কমে আসবে। বা আমরা যেটা দিলাম, আমরা কিন্তু এখানে এটার জন্য আমরা কোনো চার্জ করিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস সফলতার সাথে এই ওষুধটা প্রয়োগ করেছে এবং আমাদের একটা টিম ছিল, আমি আবারও স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর নারায়ণ শাহ স্যার, যার তত্ত্বাবধানে এই ওষুধটি দেওয়া হয়েছে, শেখ আজিমুল হক স্যার সহযোগী অধ্যাপক, ডক্টর জোবাইদা পারভিন যিনি সব কিছুর নেপথ্যে ছিলেন। মূলত আমি অনেক পরে এই প্রজেক্টে যুক্ত হয়েছি, যখন এই বাচ্চাটাকে এই ওষুধটা প্রয়োগ করা হবে তখন আমি আসলে এই প্রজেক্টে যুক্ত হয়েছি। আর সর্বোপরি আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হসপিটালের আমাদের পরিচালক মহোদয় দিন মোহাম্মদ স্যার এবং আমাদের জয়েন্ট ডিরেক্টর বদরুল আলম স্যার, ওনাদের আসলে প্রচেষ্টা ছাড়া এরকম একটা উদ্যোগ গ্রহণ করা সম্ভব হতো না। সুতরাং সবার সমন্বয়ে আসলে একটা চিকিৎসার একটা মাইলস্টোন, একটা কি বলবো, একটা ইতিহাস রচনা হয়েছে। অল্প কিছু বাচ্চার ক্ষেত্রে লিভারে, মানে আমাদের যেটাকে বলি আমাদের লিভারে প্রদাহ, অ্যাকিউট লিভার ইনজুরি হয়ে 2টা বাচ্চার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। 1 সপ্তাহের মাথায় কিছু কিছু বাচ্চার প্লাটলেট কাউন্ট কমে গিয়েছে। তাছাড়া আসলে খুব বেশি এটা যে সাইড ইফেক্ট এরকম কিছু পাওয়া যায়নি। মানে এখনও পর্যন্ত আমরা যদি বলি পৃথিবীতে এটা খুব সফলভাবে জিন থেরাপি প্রয়োগ হচ্ছে এই রোগের জন্য, এবং যে সন্তানগুলো বেঁচে যাচ্ছে তারা সুস্থ হয়ে পুরোপুরি সুন্দর সুস্থ একটা জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ। অনুভূতির বিষয় তো অবশ্যই অসাধারণ, কারণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হসপিটালে আমরা সফলভাবে বাংলাদেশের মেডিকেল ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিশুকে জিন থেরাপি প্রয়োগ করতে পেরেছি আল্লাহর মেহেরবানিতে। এটা অবশ্যই
ইতিহাস, এবং যারা এটার সাথে যুক্ত সবাই আসলে আমরাও কিছুটা এক্সাইটেড ছিলাম যে প্রথমবারের মতো জিন থেরাপি দিতে যাচ্ছি আমরা, এবং শিশুটি যে ভালো হয়ে যাচ্ছে, বেঁচে উঠছে, এটা আসলে অন্যরকম তৃপ্তি। এটা আসলে বোঝানো খুব কঠিন। একটি শিশুর হাসি, এবং চিকিৎসক হিসেবে দিন শেষে আমরা যখন হাসিমুখী শিশুকে বেড়ে উঠতে দেখব, এর থেকে বড় প্রাপ্তি আসলে আমাদের নেই।